এই যে নিউট্রিশন বা পুষ্টি বাংলায় যেটাকে আমরা বলি, এটা কি বা এটা কতটা জরুরি আমাদের জন্য? এই যে আমরা খাবার খাচ্ছি সেটা আমাদের শরীরে ডাইজেস্ট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে এবং রেস্ট যেটা আছে আমাদের শরীরে বজ্র পদার্থ হিসেবে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন ঘুমাচ্ছি তখনও কিন্তু আমাদের শরীরে ইন্টারনালি অনেক মেটাবলিজম চলতে থাকে, যেটার জন্য কিন্তু আমাদের মানে মেশিন তো চলতে থাকছে একদম। এই যে হেলদি ফুড লেখা প্যাকেট, দিস ইজ আ বিগ স্ক্যাম। আপনি যখন চুজ করবেন তখন অবশ্যই হেলদি লেখাটা দেখে নয়, তার যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট আছে তা একবার একটুখানি টাইম নিয়ে দেখে নেবেন। নিউট্রিশন ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য ফুড। ব্যালেন্স ডায়েটটা হচ্ছে সাম অফ ফুড, নট এ পার্টিকুলার ফুড। কার নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? খাবারের মধ্যে কম্পোজিশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জল। প্রোটিনের সোর্স হিসেবে আমরা মাছ, মাংস, ডিম খেতে পারি। যারা ভেজ আছে তারা ডাল, সয়াবিন, পনির এই অপশানগুলোতে যেতে। সকালে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমের পরেও আমার যে ইন্টারনালি কাজকর্মগুলো হচ্ছে সেগুলোর জন্য মেন সোর্স হচ্ছে এনার্জি। তো গুড ফ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করছে, আমাদের বিভিন্ন রকম হরমোনের ব্যালেন্স, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে, ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক রাখছে। এই যে গুড ফ্যাট বা ব্যাড ফ্যাট যেটা বললেন, সেটা যদি একটু আমাকে একটু সোর্স বলেন। যে সিডসগুলো খাচ্ছি সেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো সোর্স। ফিশ অয়েল যেটা আছে সেটা কিন্তু আমাদের খুব ভালো। সিডস বলছে যে আজকাল যে চিয়া সিড। ফাস্ট ফুডের ব্যাপারে আপনি কি বলবেন? ফাস্ট ফুড হচ্ছে খুব কনভেনিয়েন্ট, যেটা আমরা ইজিলি পেয়ে থাকছি এবং এটা আমাদের নতুন স্বাদের সাথে পরিচয় করাচ্ছে, ট্র্যাডিশনকে মডার্ন দিকে নিয়ে যাচ্ছে। তরমুজ খাচ্ছি, তরমুজের বীজটা কিন্তু ফেলে দিচ্ছি, ওই বীজটা কিন্তু গুড ফ্যাটের একটা খুব ভালো উৎস। আমাদের যে কিডনি সবসময় ফিল্টার আউট করে ইউরিনের মাধ্যমে কিন্তু বজ্র পদার্থ বের করে দিচ্ছে, টক্সিনসগুলো। যে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো একটা পার্টিকুলার ডায়েট নয়, এটা হচ্ছে মেন আমরা খাবার সময়টা নির্ধারণ করছি যে আমরা এতটা পিরিয়ড খাচ্ছি, এতটা পিরিয়ড খাবো না। কথায় বলি রুটি কাপড়া আর মাকান, কিন্তু সেই রুটি এখন শুধু পেট ভরাবার জন্য নয়। আমরা খাবার, তার উপর আমাদের মানসিক স্বাস্থ্য থেকে দৈহিক স্বাস্থ্য সবটাই নির্ভর করে। এই খাবারের কি কি রকম প্রকার এবং কখন কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, বা এই খাবার খাওয়া নিয়ে আমাদের ধারণাগুলোই বা কী কী আছে, কি ভুল ধারণা আমরা এখনও নিয়ে চলেছি, বা কোনো জিনিস আজ সোশ্যাল মিডিয়ার যুগে বারবার বলে হয়তো আমাদের বিশ্বাস করিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর মাঝে আমরা যখনই দেখি, সে আমরা কোনো দৈনিক পত্রিকা দেখি বা কোনো সাপ্তাহিক পত্রিকা দেখি বা ইউটিউব খুলি, একটা জিনিস নিয়ে আলোচনা খুব কমন, সেটা হচ্ছে ডায়েট, নিউট্রিশন। কিন্তু এত ইনফরমেশনের ভিড়ে আমরা ভুলে গেছি বেসিক জিনিসগুলো কোনগুলো ছিল। আমাদের যে প্রত্যেক দিন মায়ের হাতের খাবার, আমাদের যে খাবার খেতাম সেটাই হয়তো অনেকটা ঠিক ছিল, আলোচনা করে বরঞ্চ আমরা জিনিসটাকে অনেকটা ঘেঁটে ফেলেছি। আমরা আজকের আলোচনায়, আমাদের এই প্লেক্সাস উইথ পরীক্ষিতের আজকের এপিসোডে আমরা ফিরে আসবো সেই বেসিকটায়। আমরা যা যা ঘেঁটে ফেলেছি সেগুলোকে ঠিক করা, সেগুলোকে সিম্পলিফাইড করায় আজকে আমাদের লক্ষ্য। আজকে আমাদের এই ডায়েট নিয়ে আলোচনা করার জন্য আমরা পেয়েছি ডায়েটিশিয়ান জেসমিন খাতুনকে। নমস্কার। নমস্কার। আজকে আমাদের যে আলোচনা হবে আমরা এটাকে খুব সিম্পল রাখবো। এই কারণেই, কারণ হচ্ছে আমরা যখন নিজেরাই চিন্তা করি, আমরা যখন ট্রেনে বাসে যাই, এত আলোচনা শুনি আজকাল খাওয়া দাওয়া নিয়ে বা এত কিছু ইনপুট পাই, এটা বোঝা গেছে যে খিদে লাগলে খেতে হয়, এটাই হয়তো মানুষ ভুলে যাচ্ছে। সেখানে খাওয়ার আগে চিন্তা করছে কি খেতে হবে। জিনিসটা হয়তো এতটাও কঠিন বা কমপ্লিকেটেড নয় যদি আমরা বেসিকে ফিরে আসতে পারি। তাহলে আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, এই যে নিউট্রিশন বা পুষ্টি বাংলায় যেটাকে আমরা বলি, এটা কি বা এটা কতটা জরুরি আমাদের জন্য? খুব ভালো একটা কোয়েশ্চেন। আজকাল আমরা এই আনহেলদি লাইফস্টাইলের মধ্যে এটা ভুলে যাই যে কী ধরনের আমাদের খাবার খেতে হবে, এবং সবার কাছে খাবার কম খাবো এই একটা টেন্ডেন্সি আছে, কিন্তু এর মাঝখানে যে বেসিক নিউট্রিশন বা পুষ্টি কী আসলে সেটার কিন্তু ধারণা নেই। আর আজকেই আমরা এই এপিসোডে এটা নিয়ে আলোচনা করব। একদম। তো এই পুষ্টি হচ্ছে কিছু নয়, সায়েন্স অফ ফুড। এই যে আমরা খাবার খাচ্ছি সেটা আমাদের শরীরে ডাইজেস্ট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে এবং রেস্ট যেটা আছে আমাদের শরীরে বজ্র পদার্থ হিসেবে বেরিয়ে যাচ্ছে, এই যে টোটাল প্রসেসটা, এটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন।
তাহলে এটার দরকার কি বা গুরুত্ব কি আমাদের? এই যে আমরা সারাক্ষণ কাজকর্ম করছি, ভলেন্টারি ওয়ার্ক বলুন বা ইনভলেন্টারি ওয়ার্ক বলুন, সব কিছুর পিছনে কিন্তু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শক্তি। শক্তি ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। আর এই শক্তিটা আসছে কোথা থেকে? পুষ্টি থেকে। আমরা যদি খাবার খেয়ে সেটাকে ঠিকঠাকভাবে ডাইজেস্ট অ্যাবজর্ব না করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে পুষ্টি সাধন হবে না এবং আমরা কাজ করার জন্য শক্তি পাবো না। আমরা কি ভাবি যে হয়তো আমরা যতক্ষণ পর্যন্ত জেগে থাকছি, কাজকর্ম করছি, ততক্ষণই আমাদের শরীরে পুষ্টির দরকার, সেটা কিন্তু ততক্ষণই একদমই শক্তির নয়। দরকার, তাও নয়। আমরা যখন ঘুমাচ্ছি তখনও কিন্তু আমাদের শরীরে ইন্টারনালি অনেক মেটাবলিজম চলতে থাকে, যেটার জন্য কিন্তু আমাদের মানে মেশিন তো চলতে থাকছে, একদম 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 চলতেই থাকছে। সেটার জন্য আমাদের কিন্তু পুষ্টির প্রয়োজন, মানে ইন দ্য সেন্স এনার্জির প্রয়োজন, সেটা আসছে আমাদের খাবার থেকে। এছাড়াও কি আমাদের বডি কন্টিনিউয়াস প্রসেসে গ্রোথ এবং ডেভেলপমেন্টের কাজে লেগে থাকছে। আমাদের শরীরে বৃদ্ধি হচ্ছে, আমাদের শরীরের যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো থেকে নতুন, মানে তারপরে নতুন সেল জন্মাচ্ছে, সেগুলো সব কিছুর জন্য কিন্তু আমাদের পুষ্টির প্রয়োজন। সো নিউট্রিশন ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য ফুড। টোটাল যেটা বোঝা যাচ্ছে যে টোটাল জিনিসটা আমরা যেটা জানি, আমরা হাঁটছি, চলছি, ঘুমাচ্ছি, ঘুমাবার সময় যে আমার হার্ট চলছে, লিভারের কাজ করছে, এই সবটার জন্য তো একটা শক্তি দরকার বা এনার্জি দরকার। সেই এনার্জিটাই আমরা পাচ্ছি খাবার থেকে। তাহলে খাবারটা থেকে এবার খাবার আমাদের সামনে অনেক রকমভাবে অ্যাভেলেবেল, অনেক কিছু আছে, কোন সময় কি খাবার, আমি সেখানে যাওয়ার আগে জিজ্ঞেস করব, আমরা কথায় কথায় শুনি ব্যালেন্স ডায়েট। এই ব্যালেন্স ডায়েট সম্বন্ধে যদি বলেন, আমরা খুব সহজে বলে দিই তোকে একটা ব্যালেন্স ডায়েট করতে হবে, কিন্তু এই ব্যালেন্স ডায়েটটা কি? ব্যালেন্স ডায়েটটা হচ্ছে সাম অফ ফুড, নট এ পার্টিকুলার ফুড, ইটস দ্য সাম অফ ফুড। এটা হচ্ছে অনেকগুলো খাবারের সমন্বয়ে তৈরি একটা স্মার্ট চয়েস, একটা স্মার্ট প্লেট, যেটা কি হবে সেখানে আপনার শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার বডি কন্ডিশন, আপনার হেলথ স্ট্যাটাস, আপনার মেন্টাল স্ট্যাটাস, আপনার কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা, সেটার উপর ভিত্তি করে কি ধরনের কাজ করি, ওয়ার্ক প্যাটার্ন ইটস মোস্ট ইম্পর্টেন্ট, আপনার সেক্স, এজ, সব কিছুর উপর ভিত্তি করে আপনার যেটা দরকার। নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? খাবারের মধ্যে কম্পোজিশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জল, যেটা আমরা ভুলেই যাই অনেক সময় বলতে। তো এই কম্বিনেশনগুলো আপনার শরীর অনুযায়ী যেটা দরকার, সেটা যদি আমার প্লেটে ঠিকঠাক কোয়ান্টিটিতে প্রেজেন্ট থাকে, সেটাই ব্যালেন্স ডায়েট। এখানে একটা কথা বলে দেব যে একটা ব্যালেন্স ডায়েট কিন্তু সবার জন্য নয়। আপনার শারীরিক চাহিদা অনুযায়ী যেটা আপনার দরকার সেটা আপনার জন্য ব্যালেন্স ডায়েট, আমার শারীরিক চাহিদা অনুযায়ী যেটা দরকার সেটা আমার জন্য পারফেক্ট। এবং আদার্স যারা থাকছে কোনো আন্ডারলাইং হেলথ কন্ডিশন, সেক্ষেত্রে যদি কোনো মানে কারোর হয়তো ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিডনি কোনো ডিজিজ রইলো, তার জন্য আবার ব্যালেন্স ডায়েটের ব্যাপারগুলো একটু আলাদা হবে। যার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী খাবার যদি আমার প্লেটে থাকে, সেটাই আমার জন্য ব্যালেন্স ডায়েট। তাহলে এটা যখন শুনলাম, আপনি যখন বললেন খাবার যার যেমন দরকার সেরকম ভাবে খাবার থাকাই, এমনি ধরুন আমরা যারা নর্মালি আছি, ধরুন আন্ডারলাইন সেভাবে কোনো কিছু নেই, ডিজিজ বা কিছু, তাহলে আমাদের দৈনন্দিন যে সকাল থেকে রাত অবধি আমরা খাই, তাহলে সেই দৈনন্দিন খাবারের প্লেটে আপনি বললেন যে প্লেটে আমাদের যে এটা একটা সমন্বয় খাবার, ব্যালেন্স ডায়েট মানে কোনো একটা ডায়েট নয়, তো এই যে সমন্বয়, তার মধ্যে সমন্বয়গুলো তৈরি হয়েছে কিভাবে, কি কি পুষ্টি আমাদের? কার্বোহাইড্রেটের সোর্স থাকবে, যেটা আমরা পেয়ে থাকি আমাদের ভাত, রুটি, ওটস, মাল্টিগ্রেন, যে কোনো জিনিস থেকে এটা কার্বোহাইড্রেটের সোর্স। প্রোটিনের সোর্স হিসেবে আমরা মাছ, মাংস, ডিম খেতে পারি। যারা ভেজ আছে তারা ডাল, সয়াবিন, পনির, এই অপশানগুলোতে যেতে পারে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্লেট থেকে একদম বাদ দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে বিভিন্ন রকম ভাইটামিনস এবং মিনারেলসের মেন সোর্স। এছাড়াও কি থাকছে? গুড ফ্যাটস থাকতে হবে সেটার মধ্যে, মিল্ক প্রোডাক্ট থাকতে হবে এবং পরিমিত জল। এটা নিয়ে আমাদের হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট। আমরা ফ্রুটস সঙ্গে থাকলে আমরা ফাইবারটাও পেয়ে যেতে পারি, একদম ফাইবারের একটা রিচ সোর্স, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো তো থেকেই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা এখন খাবো, যেমন করে আপনি বললেন সমন্বয়ের মধ্যে সেখানে কার্বোহাইড্রেট থাকতে হবে, তাই কোথা থেকে পাওয়া যাবে আপনি বলে দিলেন, ফ্যাট, গুড ফ্যাটের কথা বললেন, আপনি প্রোটিনের কথা বললেন, মাছ, মাংস, ডিম বা ভেজদের জন্য সয়াবিন আর বাকি কিছু, এবং ফ্রুটস যেখান থেকে আমরা ফাইবারটাও আমরা পেতে পারি। এই যে টোটাল সমন্বয়,
এটাকে আমরা বলতে পারবো যে একটা ব্যালেন্স ডায়েট। balanced diet। এই নয় কি আজকাল যে ফ্যান্সি আমি এখন শুধু ফ্রুটস খাচ্ছি, আমি No, এখন no, শুধু no, এই no। খাচ্ছি। আমরা চোখ আজকালকার দিনে কি হয়, ডায়েট মেনটেন করছি মানে আমি চোখ বন্ধ করে এক কাপ স্যুপ দেখতে পেলাম বা এক প্লেট স্যালাড দেখতে পেলাম। দ্যাট ইজ নট আ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট ইজ দ্যাট যেখানে সাম অফ ফুড, যেটা বললাম আমি, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেল সব কিছুর উৎস থাকবে। আমরা যদি এক প্লেট স্যালাড খাই সেখানে কি দেখতে পাবো? অবশ্যই সেটা রিচ সোর্স অফ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিনস, মিনারেলস। বাট আমার একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করার জন্য, আমার শারীরিক অন্যান্য কাজকর্মগুলো করার জন্য শুধুমাত্র আমার ভাইটামিনস, মিনারেলস বা ফাইবারে তো হবে না, সেখানে আমার প্রোটিন দরকার, গুড Right, ফ্যাট দরকার। fat দরকার। তো সেটা আমি স্যালাডটা থেকে তো পাবো না। তা সুতরাং আমি যে স্যালাড শুড বি ইনক্লুডেড ইন দ্য ব্যালেন্স ডায়েট অ্যাজ এ পার্ট অফ দ্য ফাইবার অ্যান্ড দ্য ভাইটামিনস, মিনারেলস। বাট এটাই সবটা নয়। হ্যাঁ, ইয়েস, এটাই এটা সবটা সবটা নয়, নয়। এটাই সবটা নয়। আমরা তাহলে এই যে বলছেন আপনি, আমি বারবার যে টার্মগুলো উঠে আসছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আপনি যদি এগুলো সম্বন্ধে একটু বলেন, কোনটা বেশি জরুরি বা কোনটা কিরকম খাওয়া উচিত বা এটার কাজটাই বা কি, একদম। এবং সোর্সটাও আপনি একটু আবার বলে দেবেন। একদম। আমাদের শরীরের এই সমস্ত যে কাজকর্ম, যেটা আগেও বললাম আমি, যে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি কাজ করছি আমরা কন্টিনিউয়াস, সকালে ফেলা ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমের পরেও আমার যে ইন্টারনালি কাজকর্মগুলো হচ্ছে, সেগুলোর জন্য মেন সোর্স হচ্ছে এনার্জি। আর এই এনার্জিটা কোথা থেকে পেয়ে থাকছি আমরা? প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। আর এই কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি মেনলি সিরিয়ালস প্রোডাক্ট যেগুলো থাকে, যেমন ধান, গম, চাল, তারপরে হচ্ছে মাল্টিগ্রেন যেগুলো থাকছে, মিলেটস যেগুলো থাকছে, এগুলো থেকে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট পেয়ে থাকি। প্রোটিন, যেটা আমাদের সেলের খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান। প্রোটিন ছাড়া আমাদের কিন্তু সেল ডিভিশন হবে না, নতুন সেল তৈরি হবে না, আমাদের বডি গ্রোথ হবে না। তো সেই প্রোটিনের মেন উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, ডাল। এবারে এক্ষেত্রে বলে রাখি, যারা ভেজিটেরিয়ান থাকেন তাদের ফার্স্ট ক্লাস প্রোটিন অপশন হিসেবে সিরিয়ালস প্লাস পালসেসের কম্বিনেশনে যদি করা যায়, সেটা একটা কমপ্লিমেন্টারি। মানে ডাল, হ্যাঁ, ডাল প্লাস চাল। কারণ ডালের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাবসেন্ট থাকে সেটা চালের মধ্যে থাকছে বা সিরিয়ালসের মধ্যে থাকছে, সিরিয়ালসের মধ্যে যেটা অ্যাবসেন্ট থাকছে সেটা কিন্তু পালসেসের মধ্যে থাকছে। তো এই কম্বিনেশনটা যদি মেনটেন করেন, ওনারাও একটা ফার্স্ট ক্লাস প্রোটিন পেতে পারে। মানে নেচার এভাবে ব্যবস্থা করে দিয়েছেন, যেটা এখানে নেই, ব্যবস্থা করে রেখেছে। এই জন্য এই কথাটা যে সবটাকে মিলিয়ে আমাকে একটা ব্যালেন্স বানাতে হবে। একদম একদম একদম। এরপরে কি আসছে? ফ্যাট। আমাদের হেলদি ব্রেন হেলথ ঠিক রাখার জন্য কিন্তু আমাদের হেলদি ফ্যাটসের প্রয়োজন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা আজকালকার যুগে, ট্রেন্ডিংয়ের যুগে সবাই জেনেই থাকি। তো গুড ফ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করছে, আমাদের বিভিন্ন রকম হরমোনের ব্যালেন্স ঠিকঠাক রাখছে, আমাদের ব্রেন হেলথকে ঠিকঠাক রাখছে। তো এই জন্য ফ্যাট তো অবশ্যই দরকার। এছাড়াও কি থাকছে? ভাইটামিনস, মিনারেলস, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে, ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক রাখছে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবলস যেগুলো থাকছে, যেগুলো হচ্ছে ভাইটামিনস, মিনারেলসের খুব ভালো একটা সোর্স, তো সেটা আমাদের থাকতে হবে। এছাড়াও জল, যেটা আমাদের হাইড্রেটেড রাখছে প্রপার, যেটা ইন্টারনালি বিভিন্ন রকম কাজকর্ম করতে সাহায্য করছে। এবং আমাদের তো শরীরে একটা বড় অংশই হচ্ছে জল। একদম একদম, শরীরের হ্যাঁ বড় অংশ একটা জল, সেক্ষেত্রে সেটা মেনটেন করার জন্য আমাদের জল অবশ্যই প্রয়োজন। তাহলে এই ফ্যাট বলুন, এই যে আমাদের একটা ফ্যাট মানেই যেন একটা ভিলেন। নো, ফ্যাট মানে আমি কখনোই বলবো না ভিলেন। তবে ফ্যাট কি বললাম, যে আমাদের বিভিন্ন রকম অর্গানগুলোকে ঠিক রাখছে ইন্টারনাল, আমাদের একটা হেলদি ফিগার মেনটেন করছে, বিভিন্ন রকম হরমোনাল ব্যালেন্স ঠিকঠাক রাখছে, বিভিন্ন রকম ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো আছে আমাদের, ভিটামিন এ, ডি, ই, কে, এটা কিন্তু ফ্যাট ছাড়া আমাদের শরীরে ঠিকঠাক অ্যাবসর্ব হবে না। তাহলে আপনি বলছেন যে আমরা যদি সেই ভিটামিনগুলো নিয়েও হ্যাঁ সেটাকে হজম করার জন্য বা শরীরের অবধি পৌঁছানোর জন্য সেখানেও ফ্যাট দরকার, মাধ্যম হচ্ছে ফ্যাট। তাহলে আমরা যদি ফ্যাট খাওয়া ছেড়ে দিই, তাহলে এই ডেফিসিয়েন্সিগুলো সৃষ্টি হবে, যেটা ফার্দার আমাদের অন্যান্য সমস্যার সম্মুখীন করতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা কোন ধরনের ফ্যাট খাবো। ফ্যাট কিন্তু একরকম নয়, ফ্যাট একটা গুড ফ্যাট আছে, একটা ব্যাড ফ্যাট আছে। তো আমরা চুজ করব সবসময় গুড ফ্যাট, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভিলেন কেন বলছি? কারণ কিছু ফ্যাট আছে, যেমন ট্রান্স ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে, যেগুলো কিন্তু আমাদের একটা লিমিটের পর যদি নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে ভিলেন হিসেবেই কাজ করে। তো এই এখনকার যুগে এই যে মানুষ এত হেলথ নিয়ে কনসাস, সেখানে
ফ্যাট ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু সেটা যদি ওয়াইজলি চুজ করে সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, যেটা দরকার আমাদের হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। আপনি একটু আমাকে Proper বলুন brain না যে function-এর এই যে জন্য। গুড ফ্যাট বা ব্যাড ফ্যাট যেটা বললেন, সেটার যদি একটু আমাকে একটু সোর্স বলেন যে ওমেগা 3 ফ্যাটস এর ওমেগা কি 3 ধরনের ফ্যাটি খাবার অ্যাসিড যে আছে? আমরা হ্যাঁ, সিডস গুলো খাচ্ছি সেগুলো ওমেগা 3 ফ্যাটি আচ্ছা। অ্যাসিডের ভালো সোর্স। ফিশ অয়েল যেটা আছে সেটা কিন্তু আমাদের খুব ভালো। সিডস বলছে যে আজকাল যে চিয়া সিড চিয়া বা সিডস বা হ্যাঁ সূর্যমুখী বীজ হ্যাঁ, বা হ্যাঁ। আমরা যেগুলো ফেলে দিই, তরমুজ খাচ্ছি, তরমুজের বীজটা কিন্তু ঠিক, ফেলে ঠিক, দিচ্ছি, ঠিক, ঠিক। ওই বীজটা কিন্তু গুড ফ্যাটের একটা খুব ভালো উৎস। আচ্ছা, আচ্ছা। তো এগুলো যদি আমরা নর্মাল খাবারের মাধ্যমে নিতে থাকি, আমাদের এক্সট্রা করে বাইরে ফ্যাট রেস্ট্রিক্ট করার দরকার নেই বা ফ্যাট বাদ দেওয়ার দরকার নেই, কারণ ফ্যাট আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমার শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য যেমন কার্বোহাইড্রেটের প্রয়োজন, যেমন প্রোটিনের প্রয়োজন, সেরকম কিন্তু ফ্যাটের গুরুত্বটাও সমপরিমাণ। এবং এটা আমার ক্রিটিক্যাল পিরিয়ডে আমার এনার্জি প্রোভাইড করছে। যখন কার্বোহাইড্রেট লোড কম হয়ে যাচ্ছে আমাদের শরীরে, ফ্যাট কিন্তু গুড সোর্স ফর এনার্জি। তাহলে আমরা যখন ম্যাডাম আমরা যখন এই যে আজকালকার ছোট বা যে কোনো ইয়াং জেনারেশনের মধ্যেও একটা তো ট্রেন্ড হয়েছে কম খাওয়া, হ্যাঁ, যে কম খাওয়া মানেই যেন সুস্থ থাকা যায়। তো এই যে কম খেলেই সুস্থ থাকা যায়, এটার জন্য আপনি আমাদের দর্শকদের কি বলতে চাইবেন? এই যে যে ধারণা একটা দেখুন চলছে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। কম খাওয়া কোন পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে মেন। আপনি যদি অতিরিক্ত খাবার খাওয়ার থেকে কম খাবার খান তো অবশ্যই কম ঠিক, খাওয়া ঠিক বেটার। তাই। কিন্তু আপনি যদি আপনার শারীরিক চাহিদা যেটা আছে থেকেও কম খাই। তার থেকে যদি কম খান, সেটা কিন্তু আমার শরীরে নেগেটিভ এফেক্ট পড়বে। তাই ইট নট লেস দ্যান ইউর রিকোয়ারমেন্ট বাট লেস দ্যান ওভার ইটিং। ঠিক তাই, মানে আমার প্রয়োজনের সঙ্গে ব্যালেন্স করাটাই একদম, আমার জরুরি, একদম। কম বেশিটা তার উপর ঠিক হচ্ছে। Yes, yes. এবং আপনি যেটা আমাকে শুরুতেই বললেন যে এই প্রয়োজনটা অবশ্যই ব্যক্তিভিত্তিক, যে আমার ব্যক্তিভিত্তিক। যে কার জন্য কোটা, সেটাও কিন্তু আমাদের মনে রাখা খুব একদম, জরুরি। একদম। আমার কোনো এক বন্ধু এই ডায়েট ফলো করতো, তার ওজন কিছুটা কমেছে, আমিও সেটাই ফলো করতে চাই। সকাল তুই কি একদম খেতিস না। আমিও খাবো। কারণ আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য সব থেকে একটা কমন ফর্মুলা হচ্ছে, আমি যতটা পরিমাণে ক্যালোরি ইনটেক করব ঠিক ততটা পরিমাণে বার্ন করব। আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আমার ওজন কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে এই যে ব্যালেন্সটা করব, আমার হেলদি ওজন থাকবে ঠিকঠাক, আমার রিকোয়ারমেন্টটা আলাদা হবে কোন বেসিসে, এর পিছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেমন আমার এজ, আমার সেক্স, আমার জেনেটিক্স, আমার মেন্টাল হেলথ স্ট্যাটাস, সবার মেন্টাল কন্ডিশন তো এক নয়, সবার স্ট্রেস লেভেল এক নয়, কারোর স্লিপ প্যাটার্ন এক নয়, কারোর কাজের প্যাটার্ন এক নয়। তো এইগুলো আমার যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয়, আমার যে রিকোয়ারমেন্ট সেটা তো সামনের জনের সাথে কখনোই ফিট হতে পারে না। যেমন একটা জুতো কারোর পায়ে ফিট, সবার পায়ে একরকম নয়, সেরকম ডায়েটও একরকম ডায়েটও না। আমি এবার আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করে আমার মাথায় যেগুলো ঘুরছে, সেগুলো হচ্ছে সবারই এটা প্রশ্ন, আমাদের দর্শকদের প্রশ্ন থাকবে। আজকে কথাতে আমরা বলতাম ভেতো বাঙালি, ইয়েস, তো ধীরে ধীরে বা যারা মাঠে ঘাটে কাজ করতেন একটা সময়, যখন শহর তৈরি কম হয়েছে, গ্রামে লোক বেশি থাকতেন, ভাতটাই একটা বড় ফুড ছিল সমস্ত এনার্জির বা কিছু। আমরা এখন কথায় কথায় কেন বলি এ তুই খুব মোটা হয়ে যাস, ভাত খাওয়াটা ছেড়ে দে। তাহলে কি ভাত খেলেই মানুষ মোটা হয়, বা ভাতের ব্যাপারটা কি? কারণ ভাত সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করছি, কারণ এটা তো আমাদের দৈনন্দিন একটা জিনিস, দৈনন্দিন জীবনের খাবার। এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এই ওয়েট লস জার্নিতে দেখেছি, মেনলি সোশ্যাল মিডিয়া বিশেষ করে যদি বলেন, ভাত ওয়েট লস করছো মানে তুমি কম খাও, ওয়েট লস করছো মানে তুমি ভাত খাওয়া কমিয়ে দাও, ওয়েট লস করছো মানে কার্বোহাইড্রেট কমিয়ে দাও। আমাদের শরীর চালনা করার জন্যে, এনার্জির জন্যে কার্বোহাইড্রেট হচ্ছে প্রধান উৎস। আর অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমাদের স্টেপল ফুড কিন্তু রাইস। তো এটার থেকে আমরা প্রধান শক্তি পেয়ে থাকছি কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে। তো ভাত খেলে ওজন বেড়ে যাবে সেটা নয়, এখানের মেন কথা হচ্ছে আমার পরিমাণ, আমার কোয়ান্টিটি কতটা। আমি যদি আমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে থাকি বা কার্বোহাইড্রেট খেয়ে থাকি, সেখানে আমার তো ওজন বাড়বেই। এক্সেস যে কোনো কিছুই কিন্তু আমাদের শরীরে টক্সিসিটি সৃষ্টি করে। তো সেখানে যদি আমি ভাত আমার শরীরের চাহিদা মতো, আমার এনার্জি রিকোয়ারমেন্ট মতো কার্বোহাইড্রেট সোর্স হিসেবে নিয়ে থাকি, তো সেখানে কোনো ভুল নেই। কিন্তু যদি আমার পরিমাণে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে খেয়ে থাকি, সেটা অবশ্যই আমার ওভারওয়েট, ওবেসিটি বা লাইফস্টাইল রিলেটেড ডিজিজের দিকে আমাকে নিয়ে যেতে বা পারে। যদি অলরেডি কোনো ডিজিজ থাকে সেখানে আরো সেটাকে ট্রিগার করতে পারে। ঠিক। আচ্ছা, আমরা বাড়িতে আমাদের
দিদা ঠাকুমারা মারা সবসময় বলেন রাত্রে ফল খেতে গেলেই বলে এখন রাত্রে ফল খাওয়াটা ঠিক না, রাত্রে ফল খাস না। এই ব্যাপারে একটু কিছু বলুন না, কারণ এই ধারণা বা এটা ঠিক ভুল আমি কোনোটাই জানি না, আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, হ্যাঁ বলি। আমাদের শরীর চালনা হচ্ছে, আমাদের কন্টিনিউয়াস মেটাবলিজম হয়ে যাচ্ছে, সেটা রাত হোক বা দিন হোক। হ্যাঁ, অবশ্যই আমাদের শরীরের একটা সার্কাডিয়ান রিদিম আছে, যেটার জন্য আমাদের রাত্রের দিকে ইনসুলিন সেন্সিটিভিটিটা কম থাকছে বা আমাদের রাত্রের দিকে মেটাবলিজমটা কম থাকছে। তো অনেক রাত করে যদি আমি যে ফ্রুটসগুলোর আমার গ্লাইসেমিক লোড অনেকটা বেশি, সেই ধরনের জন্য যদি কোনো ফ্রুটস খেয়ে থাকি, সেটা আমার শরীরে আস্তে আস্তে গ্লাইসেমিক মানে ওই ফলের ভেতর যেটা বলছেন আর কি, হ্যাঁ, ইনসুলিন সেন্সিটিভিটি যেটা হ্যাঁ, আছে আমাদের শরীরে, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কি ভবিষ্যতে আমাদের প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা। কিন্তু আমার গাট যদি ঠিকঠাক থাকে, গাট যদি সেন্সিটিভ না হয়, সেক্ষেত্রে আমি আমার অ্যাজ এ পার্ট অফ দ্য ব্যালেন্স ডায়েট ফ্রুটস অবশ্যই নিতে পারি, পরিমাণ মতো মানে রাত্রেবেলাতেও খেতে পারি, চাইলে খেতে পারি। কিন্তু সেটা অবশ্যই চেষ্টা করবেন লেট নাইট যেন না হয়, শুতে যাওয়ার বা ঘুমানোর অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে, তাহলে এটা আমাদের জন্য সেফ। বা কারোর যদি গাট সেন্সিটিভ হয়, খেয়ে ব্লটিং হয়, হাই ফাইবার ডায়েট নিলে, সেক্ষেত্রে কিন্তু কনসার্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। বা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, তাদের সুগার লেভেল মেনটেন করার জন্য, কার্বোহাইড্রেট কাউন্টিং ঠিক রাখার জন্য, সেক্ষেত্রে আমাদের একটুখানি নজর দিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের ফল খাওয়া রাত্রেবেলা মানা এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু কখন খাচ্ছি, যে 1-2 ঘন্টা আগে কতটা পরিমাণ খাচ্ছি, এবং তার গ্লাইসেমিক ইনডেক্স মানে কতটা, সেখান থেকে চিনি খুব মিষ্টি কিছু আমি, কারণ হচ্ছে ফলের মেন কম্পোজিশন হচ্ছে যে আমাদের কি সুগার, যেটা ন্যাচারাল সুগার, যেটা ফ্রুক্টোজ থাকছে, এছাড়াও কি থাকছে ফাইবার থাকছে, ভাইটামিনস মিনারেলস থাকছে। কিন্তু যাদের গাট সেন্সিটিভ, সেক্ষেত্রে যদি আমরা হাই ফাইবার অনেকটা রাত্রে নিই, তারপরে তো আমাদের মেটাবলিজমটা তো স্লো ডাউন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা ব্লটিং বা গ্যাসের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, গাট সেন্সিটিভিটি যেটা আপনি বলছেন, আমি সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি বলেই দিলেন। তো যে আমরা গাট সেন্সিটিভিটি বুঝবো কি করে? এইভাবেই বুঝবো যে আমাদের ফল টল খাওয়ার পর হঠাৎ পেট খুব ফুলে যাচ্ছে বা গ্যাস হচ্ছে, যেটাকে আমরা বলি যেন একটা হাই ফাইবার খাবার খাওয়ার পর যদি আমার কোনো রকম সমস্যা হতে পারে, তাহলে সেই ব্যক্তিরা সেটাকে অ্যাভয়েড করতে পারেন। আদারওয়াইজ এরকম হার্ড এন্ড ফাস্ট রুল নয় যে না খাবেন না। যদি আপনি নরমাল সুস্থ স্বাভাবিক মানুষ হন, অবশ্যই খেতে পারবেন। তবে হ্যাঁ, আমার যে পরিমাণ এনার্জি রিকোয়ারমেন্ট, আমার যে পরিমাণ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, সেটার সাথে ব্যালেন্স করে, নট এক্সট্রা নট লেস। আমি জিজ্ঞেস করব, বহু লোকের সেই পরিমাণে মোটিভেশন থাকে না যে তারা খেলাধুলো করবে, তারা জিমে যাবে, তারা সবকিছু করবে, বা আমরা যেটা সবসময় দেখি নিউ ইয়ারে আমরা শুরু করি আবার সেটা যথারীতি বন্ধ করে দিই। তো তাদের কাছে একটা প্রশ্ন থাকে, তারা সহজ উপায় বলে যেটা ভাবে যে আমি এক্সারসাইজ আর ওইগুলো অতটা আমার দ্বারা হবে না, আমি খাবারটাকে মেনটেন করি, আমার ওজনটাকে কম করব এবং সুস্থ থাকার চেষ্টা করব। এই ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য শুধু যে খাবার মেনটেন করব তাতেই আমার ওয়েটটা মেনটেন থাকবে সেটা নয়। যদি আমি একদম সুস্থ স্বাভাবিক থাকি, আমার খাবারের পাশাপাশি আমাকে কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভও থাকতে হবে। কারণ 70 to 80% আমার ডায়েট থেকে মেনটেন হবে, বাকি 20 to 30% কিন্তু আমাকে এক্সারসাইজ করতে হবে বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। আমি এর আগেই বললাম যে আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, একটা হেলদি ওয়েট মেনটেন করার জন্য কমন একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমরা কতটা ক্যালোরি গ্রহণ করছি আর কতটা বার্ন করছি, সেটার ব্যালেন্সে, ইনপুট আউটপুট। একদম। তো আমি যদি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, আস্তে আস্তে একদম সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আর খাবারটা অল্প পরিমাণে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার যেটুকু ইন্টারনালি কাজে লাগছে বাকিটা তো আমার শরীরে জমেই যাচ্ছে, ঠিক, কারণ আমি তো সেটা বার্ন করছি না। তো আমার শারীরিক চাহিদা অনুযায়ী আমি যতটা খাচ্ছি ততটা কিন্তু আমাকে বার্ন করতে হবে। এটা যদি ঠিকঠাক মেনটেন রাখেন, তবেই আপনার হেলদি লাইফস্টাইল বা হেলদি ওজন একটা মেনটেন থাকবে। তাছাড়া যদি আপনি ভাবেন যে শুধুমাত্র খাবার খেয়েই আমি ওজন মেনটেন করব বা এক্সারসাইজ, সেটা হয়তো একটা অর্ধেক অ্যাপ্রোচ। একদম একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো আমার কম খাবার খেলাম, সেই জন্য কিন্তু ওয়েটটা মেনটেন থাকলো, কিন্তু আমাদের বডিতে একটা সার্ভাইভাল মেকানিজম আছে। তারপরে কি হচ্ছে না, আমরা যদি একদম কম খেতে থাকি, আমাদের বডিতে কি মনে করে, স্টারভেশন মোডে চলে যায়। শরীর কি ভাবতে থাকে যে কম খাবার আসছে মানে আমাকে এখন এনার্জি সেভ করতে হবে, তো মেটাবলিজমটা কি করছে, স্লো ডাউন হয়ে যাচ্ছে। তো মেটাবলিজম স্লো ডাউন হয়ে যাওয়ার পর একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত কিন্তু আমার ওয়েট লস হবে, যেহেতু আমি ক্যালোরি কম গ্রহণ করছি। আফটার দ্যাট ওয়েট লস কিন্তু বন্ধ হয়ে যাবে, একদম বডি ওয়েট কিন্তু স্টাক করে যাবে, সেখান থেকে আর বাড়বে না। এবারে হঠাৎ করে যখন আমি নর্মাল ফুড প্যাটার্নে ফিরে আসবো,
কারণ দীর্ঘদিন তো একদম লং লাইফ পর্যন্ত তো আমি কম খেয়ে তখন থাকতে আমার পারি না। শরীরটা অভ্যস্ত হয়ে তখন গেছে কি কম, হবে? একদম একদম তখন ওই নর্মাল খাবারে আমার ওজন আবার বাড়তে ওজন শুরু করবে। নর্মাল খাবারটা যখন আপনি খাবেন, ফুড প্যাটার্নে ফিরে যাবেন, তখন কিন্তু আপনার একদম রিবাউন্ড হয়ে যাবে, ওয়েটটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এবং এটাই নয়, শুধু ভবিষ্যতে আমার ব্রিঙ্গি ইটিং ডিসঅর্ডার, যে ইমোশনাল ইটিং ডিসঅর্ডার যেগুলো থাকে, সেগুলোর এপিসোড কিন্তু আসতে পারে। তার মানে আমাদের সবসময় যেরকম আমরা শুনে থাকি, শুধু না খেয়ে বা কম খেয়ে এই অ্যাপ্রোচটা হয়তো লং টার্মের জন্য ঠিক লং নয়। টার্মের জন্য একদমই সাময়িক ঠিক একটা নয়। রেজাল্ট পাওয়া সাময়িক গেলেও একটা, হ্যাঁ, আমাদের সাময়িক একটা রেজাল্ট পাওয়া গেলেও তাও সেটা কিন্তু আমাদের বডিকে উইক করে দেবে। আমি যদি কম খেতে থাকি, শুধুমাত্র ক্যালোরি কম নয় তো, সেখানে আমি কার্বোহাইড্রেট কম খাচ্ছি, ভিটামিনও কম যাচ্ছে, মিনারেলও কম যাচ্ছে, সবকিছু। আমার যে নিড ফুলফিল করার জন্য আমার শরীর ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি দুর্বল হয়ে যাব। আরও যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজেসগুলো আছে, ডেফিসিয়েন্সি ডিজিজেস যেগুলো আছে, সেগুলো কিন্তু আমার হতে থাকবে। আমরা ম্যাডাম যে আজকাল প্রচুর পরিমাণে অ্যাড আমরা দেখি বা কোনো সেলিব্রিটিদের ইন্টারভিউতেও শুনতে পাই, সেটা হচ্ছে ডিটক্স ডায়েট। ডিটক্স ডায়েট বা এমন কিছু জুস তারা বানিয়ে খাচ্ছে বা অনেক কিছু দিয়ে আমরা দেখতে পারি, কিছু বানিয়ে তার বহু আমাদের ইউটিউবে আমরা দেখতে পাই, সেটা খেলে নাকি শরীর ডিটক্স হচ্ছে বা বর্জ্য পদার্থগুলো হয়, আমি জানি না, মানে ডিটক্স এটাই তো মানে আমরা বুঝতে পারি। এটা একটু বলুন না যে জিনিসটা কি বা কি ট্রেন্ড চলছে। আমাদের শরীর যেটা সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু ন্যাচারাল ডিটক্সিফাইং সিস্টেম অলরেডি প্রেজেন্ট। আমাদের যে লিভার, সেটা কন্টিনিউয়াস প্রসেসে টক্সিনগুলোকে ব্রেকডাউন করে শরীর থেকে বের করতে সাহায্য করছে। আমাদের যে কিডনি সবসময় ফিল্টার আউট করে ইউরিনের মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থ বের করে দিচ্ছে, টক্সিনসগুলোকে। এছাড়াও আমাদের গাট, আমাদের স্কিন, এর মাধ্যমেও কিন্তু আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরোচ্ছে। তাহলে আমাদের শরীরে যখন অলরেডি ডিটক্সিফাইং সিস্টেম বর্তমান, তা আলাদা করে তো বাইরে থেকে ডিটক্সিফাইং কোনো জিনিসপত্র নেওয়ার তো প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি অ্যাজ এ পার্ট অফ দ্য হেলদি ডায়েট আপনি সমস্ত রকম একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করুন এবং আমার ডিটক্সিফাইং যে সিস্টেম আছে বডিতে, সেটাকে সাপোর্ট করুন। বাট ডিটক্স ডায়েট বলে সেটাই আমার শরীরকে ডিটক্সিফিকেশন করছে, সেটা নয়। সেকেন্ড কথা যেটা হচ্ছে জুস ক্লিনজিং, যেটা বললেন, এটার মধ্যে কি থাকছে? মেনলি এটা একটা লিকুইড ফর্ম, সেটা কিন্তু দেখুন ফাইবার কম থাকছে, সেটা আমাদের কি করছে, আস্তে আস্তে গাট মোটিলিটিটাকে কমিয়ে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, ওটার মধ্যে অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো থাকছে, প্রোটিন তো ডেফিসিয়েন্সি থাকতে পারে, ফ্যাটের ডেফিসিয়েন্সি থাকতে পারে, তাহলে এই যে আমাদের ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো থাকছে, ভাইটাল নিউট্রিয়েন্টগুলো, আস্তে আস্তে সেটার ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের শরীরে সৃষ্টি হতে পারে। তো এটা জাস্ট একটা শুনতেই ভালো যে আমি ডিটক্স ডায়েটের মধ্যে আছি বা জুস ক্লিনজিং খাচ্ছি। আলটিমেটলি আমাদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য একটা ব্যালেন্স ডায়েট, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, পরিমিত ঘুম এবং লাইফস্টাইলটা একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যে দুদিন আমি খেলাম ঠিকঠাক, মেনটেন করলাম, এক্সারসাইজ করলাম, কিন্তু বাকি 5 দিন আমি আনহেলদি ডায়েট প্যাটার্নের মধ্যে থাকলাম, সেটার কোনো মানে হয় না। আর এই আমরা সব কথাগুলোই বলছি, এগুলোতে একটা জিনিস হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো চলা দরকার, সেটা হচ্ছে জল। একদম একদম সবকিছুর সঙ্গে বোধহয় ওটা আসা উচিত। একদম যে ভালো, আমার তো মনে হয় যে আমাদের পডকাস্ট বাংলায় এবং বাংলাতে আমরা জল খাই, অন্যান্য ভাষায় জল লোকে পান করে, আমরা তো খাই। সুতরাং আমাদের এই খাবার সঙ্গে বাকি কিছু খাওয়ার সঙ্গে জল খাওয়াটাও মনে রাখা হয়তো সুবিধা, এবং সেটা মনে রেখে খাওয়াটাই আমাদের উচিত। তো আমরা যখন কথা এলাম যে আমাদের পডকাস্ট বাংলা এবং বাঙালি দর্শকই আমাদের বেশি, আমরা একটু বাঙালিদের খাবার নিয়ে একটু আলোচনা করি। যে সত্যিই কি আমাদের এক্সট্রা অ্যাটেনশন কিছু দরকার, কোন জায়গায় খারাপ, কোন জায়গায় ঠিক। তাহলে আমি প্রথমেই বলবো, আমাদের রিসেন্ট আমরা একটা কিছুদিন আগে আমরা একটা ভোটের মধ্যে দিয়েও এলাম, সেখানে তো কোনো একটি রাজনৈতিক দল আরেকজন রাজনৈতিক দলকে, আমাদের বাঙালিদের ভাত মাছের ওপরও কোশ্চেন উঠে গেছিলো যে সেটাও চলবে কিনা। তাহলে সেটা এতটাই ঐতিহ্যবাহী একটা জিনিস যে আমাদের ভাত ডাল মাছ আমাদের বাঙালিদের খাবার। এই ব্যাপারে বলুন, এটা কি আদৌ স্বয়ংসম্পূর্ণ, না আমাদের এর মধ্যে কিছু জিনিস কম আছে, কিছু জিনিস আবার দেওয়া উচিত? এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার এবং ছোটোর থেকেই আমরা এটা খেয়েই বড় হয়ে আসছি। আমি যেটা বললাম, অ্যাজ এ পার্ট অফ ব্যালেন্স ডায়েট, সেখানে যে নিউট্রিয়েন্টগুলো থাকবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস এবং হচ্ছে জল। তো ভাত কি, যেটা আগেও বললাম, কার্বোহাইড্রেটের একটা খুব ভালো উৎস, যেটা থেকে আমরা ইজিলি এনার্জি পেয়ে থাকি।
মাছ মাংস ডিম যেটা থাকছে সেটা প্রোটিনের ফার্স্ট ক্লাস প্রোটিনের একদম গুড সোর্স। এবং যেটা বলেছিলাম যে ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে যদি আমরা কমপ্লিমেন্টারি ফর্মে খেতে পারি সিরিয়ালস পালসেসের মিক্সচারে, তো সেটা খুব ভালো একটা উৎস। এবং মাছ থেকে আমরা গুড ফ্যাট পেয়ে থাকি, শুধুমাত্র প্রোটিনই নয়, গুড ফ্যাট পেয়ে থাকি। ফিশ অয়েল যেটাকে আমরা বলি। তো ভাত ডাল মাছ তো একটা একদম ব্যালেন্স ডায়েটের অংশ, সেটার সাথে অবশ্যই আমাদের সবজি ফ্রুটস এগুলো অ্যাড করতেই হবে ভাইটামিনস মিনারেলসের সোর্স হিসেবে, এবং জল যেটা বললেন। তো ভাত ডাল মাছ বা সবজির এর মতো খাবার দ্বিতীয় কোনো হয় না যদি আমি ব্যালেন্স ডায়েট মেনটেন করতে চাই। এগুলো যদি সব পরিমাণ এবং সঠিক সময় খাওয়া যায়, এটা খুব যথেষ্ট, এটাই যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। দৈনন্দিন নর্মাল মানুষের জন্য এর বাইরে কিছু আমাদের দরকারই নেই। তাহলে আমাদের এখান থেকেও শেখার আছে, আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা জিনিসগুলোকে বেশি কমপ্লিকেটেড করে ফেলছি, যেটার হয়তো কোনো দরকারও ছিল না। সেই ভাত মাছ সবজি নর্মাল যে খাবার এবং সিজনাল নেচারের সঙ্গে সঙ্গে যেটা আসছে, সেগুলো যদি আমরা খাই, ঈশ্বর সেভাবেই সৃষ্টি করেছেন যে আমরা সেভাবে যাই। তো এবার আমি এই এত কথা বলছি নেচার অ্যান্ড অল দিস, এটার সঙ্গে খুব মানে খুব যে কথাটা সঙ্গে সঙ্গে চলে আসে, যেটা আমরা এখন সব সময় দেখি, সবাই জানি খারাপ, কিন্তু কেউ এটা থেকে বেরোতে পারছি না, ফাস্টফুড। এই ফাস্টফুডের ব্যাপারে আপনি কি বলবেন? এই ফাস্টফুডের যে ফাস্টফুড কালচার একটা তৈরি হয়েছে, সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা কি আমাদের পুষ্টির জন্য কি? একদম একদম। অ্যাকচুয়ালি ফাস্টফুড কি আমাদের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে কিনা, সংস্কৃতিকে? দেখুন, আজকালকার এই বিজি লাইফে আমাদের ফাস্টফুড হচ্ছে খুব কনভেনিয়েন্ট, যেটা আমরা ইজিলি পেয়ে থাকছি, এবং এটা আমাদের নতুন স্বাদের সাথে পরিচয় করাচ্ছে। কিন্তু এটা আস্তে আস্তে সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে, সেটা ডাইরেক্ট ভাষায় বলা যাবে না, কারণ সংস্কৃতি একদিন নষ্ট হয় না। এটা আমাদের ছোট ছোট ডিসিশন, ছোট ছোট স্টেপ, আস্তে 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 চেঞ্জ হতে হতে কিন্তু সংস্কৃতি কিন্তু অবশ্যই ট্র্যাডিশনকে মডার্ন দিকে নিয়ে যাচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের যে সোশ্যাল বন্ডিং, আমরা বাড়িতে কি হতো আগে, একসাথে সবাই মিলে বসে একটা খাবার যে মজা, সেটা কিন্তু চলে গেছে। এই সোশ্যাল বন্ডিংটা কিন্তু নষ্ট করে ফেলছে। কিন্তু একটা পজিটিভ দিক, যে এটা নতুন সংস্কৃতির সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছে। তো ফাস্ট ফুড খাওয়া খারাপ সেরকমভাবে বলবো না, যদি আমরা ব্যালেন্স ডায়েট মেনটেন করার সাথে সাথে হয়তো সপ্তাহে একদিন বা মাসে 1 থেকে 2 দিন ফাস্ট ফুড খেলাম, দ্যাট ইজ ওকে। বাট রেগুলার বেসিস যদি ফাস্ট ফুডটাই আমার মেন মিলের অংশ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা মানে আমার সারাদিনই বাড়িতে জোম্যাটো আসছে, আর জোম্যাটোতে সেই ধরনেরই খাবার আসছে, একদম, তাহলে মানে তার উপরেই আমি সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার উপরে এইভাবে যদি ছোট ছোট চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে। এবং শুধু সংস্কৃতি পরিবর্তন নয়, আমাদের লাইফস্টাইল ফুড কালচারটাই বদলে যাচ্ছে, ফুড কালচার বদলে যাবে, এবং বিভিন্ন রকম যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো আছে, সেগুলো কিন্তু আরো বাড়তে থাকবে। আর এবং আমাদের শরীর বা আমাদের যে জন্য আমরা ফুড সংস্কৃতি বা ফুড কালচার বলছি, আমাদের শরীর সেভাবে হয়তো তৈরি নয় সেই ধরনের খাবারগুলোর জন্য। একদম। আমরা যেটা বলেন যে মাছে ভাতে বাঙালি, যেটা আগেই বললাম, তো সেখানে যদি আমি কোনো চাইনিজ খাবার দিনের পর দিন খেতে থাকি বা অন্যান্য কোনো খাবার খেতে থাকি, তো সেটা তো অবশ্যই সেখানে যে ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ হচ্ছে সব হচ্ছে, সেটা হয়তো ভালো, কিন্তু আমার শরীরের জন্য সেভাবে তৈরি নয়, সেভাবে হয়তো তৈরি নয়। তাহলে আমি এর পরের যেটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, আচ্ছা এই যে আরেকটা মাঝখানে আমি একটা কথা তখন ভুলে গেলাম আমি আপনাকে জিজ্ঞেস করতে গিয়ে, এই যে এখন যেমন ফ্যাট একটা ভিলেনে পরিণত হয়েছে, প্রোটিনটা বোধহয় একটা ট্রেন্ড হয়ে উঠেছে, যে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, সব জায়গায় শুনছি, সব জায়গায় বলছে। তো বেশি প্রোটিন মানে খাওয়া মানেই কি সেটা ভালো, বা সেটা কি ধরনের কি হচ্ছে? আমাদের শরীরকে ততটাই দেব আমরা যতটা আমাদের শরীরের প্রয়োজন। সেটা আমার বিভিন্ন রকম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, যেমন আমার ওয়ার্ক প্যাটার্ন, আমার এজ, আমার সেক্স, আমার আন্ডারলাইং কোনো কজ আছে কিনা, হেলথ ইস্যু আছে কিনা, সেই অনুযায়ী আমাদের কিন্তু শরীরের রিকোয়ারমেন্টটা। তো সেখানে আমি বেশি প্রোটিন খাবো কিসের জন্য? প্রোটিন অবশ্যই একটা পার্ট, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, কারণ এটা আমাদের সেলের একটা মেন উপাদান। এছাড়াও কি হচ্ছে, প্রোটিন আমাদের ইমিউনিটি পাওয়ারকে ঠিকঠাক রাখছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তুলছে। তো এবং আমাদের মাসল মাস যেটা গড়ে তুলছে, সেটার কিন্তু মেন উপাদান হচ্ছে প্রোটিন। তো প্রোটিন আমরা ততটাই ইনটেক করব যতটা আমাদের জন্য দরকার, তার জন্য আমার এক্সেস কোনো কিছু দরকার নেই। এটা শুধুমাত্র একটা ট্রেন্ড হয়ে উঠেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। আমার যতটা রিকোয়ারমেন্ট আমি ততটা পরিমাণেই প্রোটিন খাবো, তার থেকে বেশি প্রোটিন নয়, যে কোনো নিউট্রিয়েন্ট তার থেকে বেশি বা তার থেকে কম। মানে আলাদা করে প্রোটিনকে
প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের, তাহলে কিন্তু আমাদের শরীরে নেগেটিভ এফেক্ট হবে। বেশি যদি প্রোটিন হতে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কি করবে, ফ্যাটে কনভার্ট হবে, তার জন্য কিন্তু আমার ওভারওয়েট হতে পারে। এছাড়া আমাদের যেটা কিডনির কথা বললাম ডিটক্সিফাইং সিস্টেমে, সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বের করে দিচ্ছে। আমরা যদি বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করি আমাদের কিন্তু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টের লোডটা আরও বাড়বে, তো কিডনির ওপর সেটা একটা এফেক্ট পড়বে, আস্তে আস্তে কিডনি খারাপ হয়ে যাবে, শরীরে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স সৃষ্টি হবে, তারপরে এইরকম বর্জ্য পদার্থের পরিমাণ বাড়বে, এই ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। তো কোনো কিছুই যেটা আমার দরকার তার থেকে বেশি কখনোই খাওয়া উচিত নয়, সেটা প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক বা ফ্যাট হোক। আচ্ছা, আমরা এই সবার কথা অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী যে বাড়ির খাবার খাও, এবং আমরা রিসেন্টলি কেউ মজা করে বলছিলেন যে আমি তো বাড়ির খাবারই খাই কিন্তু জোম্যাটো থেকে আনিয়ে খাই, বাড়িতে বসে খাই, সেটা জোকস অ্যাপার্ট। আমাদের এই যে বাড়ির খাবার আর বাইরের খাবার ক্ষতিকর, কি কি জিনিসের উপর আমরা ভিত্তি করে জেনারেলি বলছি যে বাইরের খাবার, এটা কি শুধু হাইজিন না খাবারের উপাদানও? কিন্তু বাড়ির খাবার আর বাইরের খাবার যে সম্পূর্ণরূপে খারাপ সেটা বলবো না, আমাদের খাবারের কোয়ালিটিটা কার উপর ডিপেন্ড করছে। ফুডের যে কম্পোজিশনগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা যদি আমার ব্যালেন্স অনুপাতে থাকে, সেটা বাইরের থেকে হোক বা বাড়ির থেকে হোক, সেটা কিন্তু এফেক্ট করছে, এটাই মেন আর কি। কিন্তু আমরা যদি বাড়ির খাবার, অবশ্যই বাড়ির খাবার তৈরির সময় আমরা সব কিছু আমাদের হাতে, যে আমরা কতটা সেটা তেল দেব, কতটা নুন অ্যাড করব, কতটা চিনি অ্যাড করব, বা কি ধরনের তেল ব্যবহার করব, কি ধরনের ব্যবহার করব, সেটা কিন্তু টোটালটাই আমাদের হাতে। তো সেই বেসিসে আমরা বাড়ির খাবার যেটা তৈরি করি সেটা কিন্তু হেলদি ওয়েতে তৈরি করতে পারি। কিন্তু বাড়ির খাবার তৈরি করার সময় আমরা যদি টেস্ট পারপাসে বেশি পরিমাণে তেল দিয়ে ডিপ ফ্রাই করি বা বেশি পরিমাণে সল্ট, বেশি সুগার, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি বাড়িতে তৈরি হলেও সেটা কিন্তু নেগেটিভ এফেক্টই পড়ে। আর সেকেন্ড কথা, বাইরের খাবার যদি আমরা কোনো হাইজেনিক জায়গা থেকে নিতে পারি বা এমন কোনো কিচেন সেটআপ আছে যেখানে আমার এই জিনিসপত্রগুলো মাথায় রেখে খাবার তৈরি, তো সেক্ষেত্রে বাইরের খাবার খাওয়ার জন্য কোনো ঠিক, তেমন এটাকে এইভাবে ব্র্যাকেট করে দেওয়া ঠিক নয়, বাইরের বা ঘরে। আমি ঘরেও খাবার খারাপ ভাবে খাবার তৈরি করতে পারি, কিভাবে তৈরি করছি, কি উপাদান দিচ্ছি, প্রসেস কি এবং সবকিছু। কুকিং প্রসেস একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের হচ্ছে খাবারের বায়ো অ্যাভেলেবিলিটি, নিউট্রিয়েন্টের বায়ো অ্যাভেলেবিলিটিটা ঠিক করে। তো এটাও একটা, যদি আমি বাড়িতে রান্না করলাম, সেখানে অনেক পরিমাণে তেল দিলাম, অনেক মশলা দিলাম, অনেক ডিপ ফ্রাই করলাম, তো সেক্ষেত্রে ব্যাপারটা একই দাঁড়িয়ে গেল। এবং বাড়িতে যেটা আপনি বললেন সব জিনিসটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে এবং হাইজিনটাও থাকে। বাইরে হয়তো আমরা অনেকে, কিন্তু আপনি সেটা একই সঙ্গে বললেন যে কোনো সেরকম যদি কিচেন থাকে সেখানে বাইরে বা ভেতরে বলে কোনো ব্যাপার না, সেখানটা অনেকটা হেলদি হতে পারে। তাহলে এই যে কিচেন নিয়ে আলোচনা করছি, খাবার রান্না করার প্রসেস নিয়ে আলোচনা করছি, আমরা অনেক সময় পড়ি, অনেক জায়গায় পড়েছি আমরা যে রান্না করলে নাকি জিনিসপত্রের, মানে আমাদের যে জিনিসগুলো খাচ্ছি উপাদানগুলো নাকি পুষ্টি অনেকাংশে নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা তো কাঁচাও খেতে পারবো না। এটা যদি একটু বলেন এই ব্যাপারটা কেন শুনি। অবশ্যই কুকিংয়ের একটা ব্যালেন্স ডায়েটের উপর একটা খুব বড় একটা রোল আছে। আমাদের এই যে খাবারের মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টগুলো থাকছে, সেটা আমরা যদি প্রপার ওয়েতে কুক করি তাহলে এর কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি বা আমাদের শরীরে শোষণ করার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু ঠিকঠাকভাবে শোষণ হবে। কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে, যেমন ভিটামিন সি, এই ধরনের কোনো জিনিস আছে যেগুলো হচ্ছে হিট সেন্সিটিভ। তো এই জাতীয় এই কন্টেনিং ফুডগুলো যদি আমরা খুব অত্যধিক হিটের মধ্যে রান্না করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, পুষ্টিগুণটা অনেকটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওগুলো কম হিটে রান্না করার চেষ্টা করতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমার ওয়াটার সলিউবল ভিটামিন বা মিনারেলস থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি আমরা এক্সট্রা জল অ্যাড করে রান্না করি, জলটা লিচ আউট, অনেক সময় রান্না করি না, কোনো সবজি সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে রান্না করলাম, তো সেই নিউট্রিয়েন্টগুলো তো আমার জলের মাধ্যমে বেরিয়ে চলে গেল, তাহলে সেটার তো কোনো মানে হয় না। তাহলে যদি আমরা কম জল অ্যাড করে স্টিম করে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আমার যে ওই ওয়াটার সলিউবল নিউট্রিয়েন্টগুলো সেগুলো খাবারের মধ্যেই থেকে গেল। আর একটা মেন উপাদান কি হচ্ছে, আমরা যদি খাবার রান্না করার সময় সেটা ঢেকে রান্না করি, কারণ ভেপারের মাধ্যমেও অনেক ওয়াটার সলিউবল যে নিউট্রিয়েন্টগুলো থাকছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। তো খাবার যদি ঠিকঠাক ঢেকে রান্না করি সেক্ষেত্রে কিন্তু এর পুষ্টিগুণ ঠিকঠাক থাকছে। তারপরে প্রোটিনে আসছি, প্রোটিন কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে কুক করি তাহলে এর কিন্তু অ্যাবজর্ব যে ক্যাপাসিটি সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে। এছাড়াও কি করছে, কুকিং আমাদের বিভিন্ন রকম যে মাইক্রো অর্গানিজম থাকছে সেগুলো কিন্তু মেরে ফেলছে। তো কুকিং খারাপ নয়, আমি ঠিক কোন ওয়েতে রান্না করব, কোন ধরনের রান্না করছি সেটা মাথায় রেখে কতটা টেম্পারেচার ইউজ করব বা ঢেকে রান্না করব বা এই জিনিসপত্রগুলো যদি আমি খেয়াল করি রাখি, তাহলে আমার খাবারের বায়ো অ্যাভেলেবিলিটি, নিউট্রিয়েন্ট
কন্টেন্টের অবশ্যই বৃদ্ধি পাবে। তো কুকিং খারাপ নয়, আমার র ফুড খাচ্ছি মানে সেটা ভালো, কুকড ফুড খাচ্ছি মানে সেটা আনহেলদি, সেটা কিন্তু বড় ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি কোন প্রসেসটা ইউজ করছি সেটা ইম্পর্টেন্ট। ঠিক, আমরা যেগুলো শুনলাম যে আমাদের যে প্রচণ্ড এমন করে নয় যে সিদ্ধ করে জল টলগুলো ফেলে দিলাম, অর্ধেক পুষ্টি সেটার সঙ্গে চলে গেল, সেই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করলে যে কুকিং কিছু খারাপ তা না, ঠিক প্রসেসটার উপরে আমাদের ডিপেন্ড করছে যে আমাদের কোন ধরনের খাবার রান্না করছি সেটা আমার কেমন। ঠিক 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 তাই। আচ্ছা, এবার আমি আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে দীর্ঘদিন অভিজ্ঞতা যে আপনারা আছেন এবং ইয়াং জেনারেশন এবং সবাই যেটার মধ্যে দিয়ে আসছে বা সোশ্যাল মিডিয়া, আপনি কি দেখছেন? ওজন কমানো সেটা তো নয়, সবাই এটা তো আমি বলবো সুস্থতার একটা সমর্থক শব্দ ভেবে নিয়েছে ওজন কমাতে হবে, যেটা হয়তো সবসময় ঠিক নয়। আর সেই ওজনটাও হয়তো আমাদের জন্য, আমার শরীরে আমার হাইট অনুযায়ী, আমার জেনেটিক অনুযায়ী কত হওয়া দরকার সেটা দরকার। এই নয় সবাই ওজন কমাচ্ছে আমাকে ওজন কমাতে হবে। কিন্তু এই ওজন কমাবার জার্নিতে, ওয়েট লস জার্নিতে আপনি কোন ভুলগুলো করতে সবথেকে বেশি দেখেছেন যে লোকে এই ভুলগুলো করে? ওজন কমানোর জার্নিতে ফার্স্ট কথা হচ্ছে খাবার কমিয়ে দাও মানেই ওজন কমে যাবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আমাদের বডির একটা সেলফ মেকানিজম আছে, যেটা আগেও বললাম যে সেলফ মেকানিজম আছে, যে আমরা যদি দীর্ঘদিন ধরে খাবার কম খেতে থাকি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত কিন্তু আমার ওজন কমবে, কারণ ক্যালোরি কমে যাচ্ছে, আমার শরীরে যেগুলো এক্সট্রা থাকছে সেগুলো সেই ফ্যাট স্টোর কমছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত কিন্তু আমার ওজন কমবে। বাট এটা লং টার্মের জন্য নয়, আস্তে আস্তে আমার মেটাবলিজম স্লো ডাউন হয়ে যাবে এবং কি হবে, বডি ওয়েট একটা জায়গায় স্টাক করে যাবে। এছাড়াও আমরা কি মনে করি আমাদের ওজন কমছে মানে আমাদের শরীরে যত ফ্যাট আছে সেগুলো সব বার্ন আউট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নয়। তার সাথে সাথে আমার যে প্রোটিন, যে মাসল মাস, সেটাও কিন্তু ব্রেকডাউন হতে থাকছে। তো আমাদের যে বডির যে নর্মাল কম্পোজিশন সেটা কিন্তু ডিকম্পোজ হয়ে যাচ্ছে, ঠিকঠাক থাকছে না। এর ফলে কি হচ্ছে, আমাদের স্ট্যামিনা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি ডিজিজ যেগুলো থাকছে সেগুলো সৃষ্টি হচ্ছে। এরপরে আস্তে আস্তে যদি আমরা নর্মাল খাবারের দিকে ফিরে যাই কখনো, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু খুব দ্রুত ওজনটা বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু ওজন কমানো মানেই যে কম খাওয়া সেটা নয়, আমাকে একটা ব্যালেন্সে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত ঠিকঠাক ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং একটা কনসিস্টেন্সি কিন্তু আমাকে বজায় রাখতে হবে। ঠিক। আচ্ছা, এইটার সঙ্গে যেটা আমরা সবসময় বেশি শুনি আজকাল, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা কি জিনিসটা, কি বা আদৌ উপকারী কিনা একটু যদি বলেন। একদম, ইন্টারমিটেন্ট ফাস্টিং আজকাল এই ওয়েট লস জার্নি ট্রেন্ডিংয়ের যুগে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং কথাটা খুব শোনা যাচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো একটা পার্টিকুলার ডায়েট নয়, এটা হচ্ছে মেন আমরা খাবার সময়টা নির্ধারণ করছি যে আমরা এতটা পিরিয়ড খাচ্ছি, এতটা পিরিয়ড খাবো না। এর মেন হচ্ছে যে কেউ কেউ কী করে 16 ঘন্টা না খেয়ে থাকছে, বাকি 8 ঘন্টা খাচ্ছে, বা সপ্তাহে 2 দিন খুব কম খাবার কম ক্যালোরি গ্রহণ করছে, বাকি দিনগুলো নর্মাল লাইফস্টাইল লিড করছে। এর মেন সায়েন্টিফিক দিক যদি বলেন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে, এই যে আমরা ক্যালোরি খাওয়াটা কম করছি, সেক্ষেত্রে আমার কি হচ্ছে না, আমাদের শরীরে ইনসুলিন সিক্রেট হয় যেটা আমাদের এনার্জি স্টোর করতে সাহায্য করে। তো আমরা যখন একটা দিনের মধ্যে একটা টাইম পর্যন্ত কম খাচ্ছি তখন কি ইনসুলিন সিক্রেটটা কম হচ্ছে, তো আমাদের শরীরে যখন স্টোরড ফ্যাট যেগুলো থাকছে সেগুলো বার্ন আউট হতে শুরু করছে। তারপর আফটার এ সার্টেন পিরিয়ড তো আমরা খাবার গ্রহণ করছি, তখন সেটা আবার ব্যালেন্স হচ্ছে। তো আমাদের এইভাবে এই মেকানিজমটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ওয়েট লস জার্নিতে এটা খুব ভালো কাজ করে। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো ম্যাজিক নয় যে এটা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলাম মানে আমার সব হয়ে গেল। এটা সব ধরনের মানুষ কিন্তু করতে পারবে না। যেমন ধরুন কোনো একটা গর্ভবতী মা, তাকে আমি বলতে পারি না ইন্টারমিটেন্ট ফাস্টিং করে আপনি ওজন কমান, বা একজন ডায়াবেটিক পেশেন্ট হয়, সেক্ষেত্রে এই হেলথ কনসার্নগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা খুব ইম্পর্টেন্ট দিক যার মাধ্যমে আমরা ওয়েট লস করতে পারি, কিন্তু সবার জন্য এটা কার্যকারী নয়। আর এটা যখন করবেন আপনি অবশ্যই কোনো একটা ওয়েল সার্টিফাইড ডায়েটিশিয়ানের গাইডেন্সে করবেন বা ডক্টরের গাইডেন্সে করবেন, এবং এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে তার আন্ডারলাইং আদার্স কোনো হেলথ কন্ডিশন আছে কিনা। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রেন্ডিং হিসেবে চলছে, সায়েন্টিফিক্যালি এর এভিডেন্স আছে, কিন্তু আন্ডার গাইডেন্স অফ এন এক্সপার্টই করা সেটা দরকার। অবশ্যই আন্ডার গাইডেন্স অফ এক্সপার্ট এটা আমাদের করা তাহলে করা এটা ইউজফুল। কিন্তু যতক্ষণ আমি শুধুমাত্র ওজনই কমাচ্ছে না, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকেও ঠিক করছে, আমাদের বডিতে বিভিন্ন রকম ইনফ্লামেশন থাকে সেগুলোকেও ঠিক করতে সাহায্য করছে, আমাদের ব্রেন ফাংশনও ঠিক করে অনেক সময়, তাছাড়া কোলেস্টেরল লেভেল কমাতেও সাহায্য করে, এবং আমাদের শরীরে যে ক্ষতিগ্রস্ত অ্যাফেক্টেড সেল থাকছে সেগুলোকে মেরামত করতে এটা কিন্তু সাহায্য করছে। এটা অবশ্যই ভালো, কিন্তু আপনাকে প্রপার
গাইডেন্সে করতে হবে। আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছেন, আফটার যে টাইমটা আপনি খাচ্ছেন সেই টাইমটা আপনি ফাস্ট ফুড খেয়ে নিচ্ছেন, অনেক 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 আনহেলদি খাবার খেয়ে নিচ্ছেন, সেটার কোনো মানে হয় না। তো আলটিমেটলি আমাদের হেলদি লাইফস্টাইল লিড করার জন্য ব্যালেন্স ডায়েট, যেটা আগেও বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই ইম্পর্টেন্ট, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং কনসিস্টেন্সি, কারণ আপনি পুরো লাইফ লং আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে যেতে পারেন না। আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে কিন্তু নর্মাল যে খাবার দাবার প্যাটার্ন সেটাতে ফিরে আসতে হবে। তো তাহলে এটা এখান থেকে একটা জিনিস আমরা বারবার বলবো, সেটা হচ্ছে ডায়েট প্ল্যান। প্রথম থেকে এখন অবধি একটা কথা বারবার উঠেছে, ডায়েট প্ল্যান সবার জন্য এক হতে পারে না। কোন ধরনের খাদ্য উপাদান, কোনো আন্ডারলাইন ডিজিজ থাকলে সেটার জন্য আলাদা হতে হবে। তো এই টোটাল জিনিসটা আন্ডার এক্সপার্ট করা, একটা গাইডেন্সে করাই ভালো, এই নয় কি কাউকে ফলো করা। একদম একদম কাউকে ফলো করা উচিত হবে না। আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমি যতটা পরিমাণে খাচ্ছি ততটা বার্ন করছি। তো এই লেভেলটা যদি আমি মেনটেন করতে পারি, অবশ্যই তার সঙ্গে অবশ্যই যে স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো তো আছেই, এগুলো ছোট হলেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস ম্যানেজমেন্ট, আমার প্রপার স্লিপ, যেটা আজকালকার যুগে এখন কমতে থাকছে, প্রপার স্লিপ সাইকেল থাকছে না। এই স্লিপ সাইকেলের মাধ্যমে কি হচ্ছে, আমার বডি একটা রেস্ট পাচ্ছে এবং আমার যেগুলো ঘাটতি থাকছে সেগুলো পূরণ হচ্ছে আস্তে 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 আস্তে, আমার বডি হিল হচ্ছে। আমার বডিকে হিল করার জন্য তো একটা সময় দিতে হবে, সেই সময়টা যদি আমি না দিই তাহলে বডি হিল হবে না। তাহলে এই পর্যাপ্ত পরিমাণে ঘুম 7 থেকে 8 ঘন্টা তো অবশ্যই সাউন্ড স্লিপ একটা খুব ইম্পর্টেন্ট দিক। শুধুমাত্র খাবার মেনটেন করলেই হবে না, তার সাথে আমার কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে, আমার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, আমার হরমোনাল হেলথ ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং সবটার একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তাহলে এই ধরনের খাবার হ্যাবিট থেকে আমরা বিভিন্ন রোগে, সেটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরও এপিসোডে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এইগুলোই তো তাহলে আমাদের হৃদরোগ বা ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে আমরা কি ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে আছি। খাদ্যাভ্যাসের জন্য আমাদের এই যে লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজ, এটার মেন কারণ বলবো না, তবে অনেক যে কারণগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আনহেলদি ফুড প্যাটার্ন। কারণ কি হচ্ছে দেখুন, আমরা আনহেলদি খাবার মানে যে খাবার বেশি খাচ্ছি সেটাই নয়, আমরা খাবারের যে কম্পোজিশন সেটার মধ্যে কতটা স্যাচুরেটেড ফ্যাট থাকছে, কতটা ফ্রি সুগার থাকছে বা কতটা তার মধ্যে সল্ট থাকছে, এগুলো কিন্তু সব এফেক্ট করছে। যেটা বললেন ডায়াবেটিস, যেটা আমরা যে এই ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকে গেছি, এগুলোর মধ্যে কি থাকছে, বেশি রিফাইন্ড প্রোডাক্ট, রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকছে, যেটা কি করছে আমাদের শরীরে ইনসুলিন যে রেসপন্স, ইনসুলিন সেন্সিটিভিটি সেটাকে কমিয়ে দিচ্ছে। তো দীর্ঘদিন ধরে যদি আমরা আনহেলদি ফুডের মধ্যে থেকে থাকি তাহলে কিন্তু এটা আমাদের ডায়াবেটিসকে কিন্তু আমাদের ইনভাইট করছে যে এসো আমি তোমার জন্য তৈরি হচ্ছি। যারা প্রি ডায়াবেটিক তারা ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড কথা, এই বাইরের খাবার বলবো না, আনহেলদি ফুড যে ফাস্ট ফুড, এগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকছে বা সল্ট বেশি থাকছে, ফ্লেভার এনহ্যান্স করার জন্য বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করা হচ্ছে, এগুলো কি প্রিজারভেটিভ থাকছে, একদম একদম একদম, যেগুলো কি করছে আমাদের ব্লাড সুগার প্রেশার লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে এবং আস্তে 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 কি হচ্ছে, আমাদের যে ধমনীগুলো সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে এবং এই যে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট এগুলো যে আমরা গ্রহণ করছি সেটার জন্য কি হচ্ছে, আমাদের সুস্থ স্বাভাবিক ধমনীতে আস্তে 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 প্লেগ তৈরি হচ্ছে, যেটা কি করছে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই ধরনের ডিজিজগুলোকে ইনভাইট করছে। তো এগুলো তো আমাদের খুব কমন। একদম একদম একদম। আচ্ছা, আমি একটা বলি, এই খাদ্যাভ্যাসের সঙ্গে মানসিক স্বাস্থ্য কতটা জরুরি, মানে যোগাযোগ? একটা কথাই আছে, গাট ব্রেন অ্যাক্সিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। গাট ব্রেন অ্যাক্সিস, আমাদের গাটকে কিন্তু সেকেন্ড ব্রেন বলা হয়। অনেক সময় খেয়াল করেছেন কি, যে আমরা অ্যাংজাইটিতে যখন ভুগছি, আমাদের পেটের মধ্যে ব্লটিং হচ্ছে বা লুজ মোশন, সবচেয়ে বড় আমরা দেখতে পাই পরীক্ষার আগে। একদম একদম। স্ট্রেসের মধ্যে আছে তখন আমাদের নজিয়েটিক ফিল হচ্ছে, ভমিটিং ফিল হচ্ছে। তো আমরা কি খাচ্ছি সেটার কিন্তু ডাইরেক্ট এফেক্ট আমাদের ব্রেনের সঙ্গেও আছে। ফার্স্ট, আমাদের ব্রেন হচ্ছে এনার্জি ডিমান্ডিং অর্গানগুলোর মধ্যে একটা বড় অর্গান, যেটা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। সেখানে অনেক নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো সব সময় আমাদের শরীরের সিগন্যাল আদান প্রদান করছে। তো এগুলো ঠিকঠাক কাজ করার জন্য কি আমাদের এনার্জির প্রয়োজন। তো আমি কি খাচ্ছি, কতটা এনার্জি ডেন্স ফুড খাচ্ছি, সেটা কিন্তু ডাইরেক্ট আমার ব্রেনের উপর এফেক্ট করছে। তো আমি যদি কম ক্যালোরিযুক্ত খাবার খাই তো আমার ব্রেনে
এনার্জি সাপ্লাইও কম থাকবে, তো সেক্ষেত্রে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। বা আমি যখন কোনো একটা আমার পছন্দ মতো খাবার খাচ্ছি, সেক্ষেত্রে দেখেছেন খেয়াল করে যে আমার মুড ভালো হয়ে গেল একটু। তো ঠিক তাই। আমি কি ধরনের খাবার আর আমাদের গাটের মধ্যে যে মাইক্রোবায়োম থাকছে সেটা সবসময় আমাদের সিগন্যাল আদান প্রদান করছে ব্রেনের সঙ্গে। তো সেখানে একটা আমি কি খাচ্ছি সেটা ডাইরেক্ট কিন্তু আমার ব্রেনের সাথে কথা বলছে। তো গাট ব্রেন অ্যাক্সিস একটা বড় জিনিস, যেটা আমাদের খাবারের সাথে আমাদের কিন্তু মেন্টাল হেলথের একটা খুব ঠিক বড় তাই। সংযোগ আছে। তাহলে শুধু ব্যালেন্স ডায়েট এই নয় কি আমাদের দৈহিক নয়, যে সেটা আমাদের মেন্টাল মানসিক হেলথকে একটা একদম সেটা খুব বড়ভাবে এফেক্ট ফ্যাট করছে। যেগুলো খাচ্ছি, ফ্যাট যে ভিলেন বলছে, গুড ফ্যাট যেটা আমাদের মস্তিষ্কের কিন্তু ডেভেলপমেন্টে সাহায্য করে এবং বিভিন্ন রকম যে ইনফ্লামেশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করছে। তাহলে আমি ফ্যাট যে খারাপ বলছিলাম এতক্ষণ, যে ট্রেন্ডিংয়ের যুগে যে ফ্যাট খারাপ, সেটা নয়। আমি ব্যালেন্স ডায়েটের পার্ট হিসেবে সব কিছুই রাখবো, যেটা আমাদের শুধুমাত্র গাটে নয়, আমাদের শরীরে নয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ব্রেনের উপর একটা পজিটিভ এফেক্ট। কারণ যত আপনি বললেন নিউরো ট্রান্সমিটার বা যা ধরনের জিনিস, সেগুলো তো আমাদের ব্রেনকে বিভিন্নভাবে, ওগুলো যদি কম বেশি হয় তাহলে আমাদের মানসিক হেলথ ডিমিনিশ হচ্ছে। ঠিক। আমরা যে জিনিসগুলো জানছি আজকে, তো আমাদের এই ধরনের আলোচনাকে কন্টিনিউ রাখতে গেলে আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার। এই প্লেক্সাস উইথ পরীক্ষিত এই চ্যানেলকে সঙ্গে আপনারা থাকুন। আপনাদের যা প্রয়োজন, যে ধরনের টপিক আপনারা আলোচনা করতে চান, সেগুলো আমাদের জানান। আমাদের এই চ্যানেলকে, আপনার যদি আজকের আলোচনা ভালো লাগে, সেই এপিসোডকে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক করুন। আমরা আলোচনায় আবার আসছি যে আমরা শুনলাম যে সবচেয়ে বড় ব্যাপার যেটা, শুধু শরীর বা আমরা রোগা হওয়ার জন্য কিছু করব, যে ধরনের ভুলভ্রান্তিগুলো আমরা করে থাকি, সেগুলো সবই শুনলাম। এরপর আমরা যেটাতে আসব সেটা হচ্ছে এই যে এত আলোচনা, এত কিছু, রোগা হতে হবে, রিফাইন্ড জিনিস বা ডিটক্স, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো কি মানুষের একটা, আমাদের সবার মধ্যে এখন আমরা কনসাস হয়ে উঠেছি, এটা ভালো, কিন্তু এই কনসাসনেসটা ওভার কনসাসনেস হয়ে আমরা আবার ভয়ও পাচ্ছি। তাহলে এই ভয়ের জায়গাটাকে কাজে লাগিয়ে কি আজকাল একটা বড় সোশ্যাল মিডিয়াতে বলি বা যেখানেই বলি, একটা বড় ব্যবসা চলছে না? ডায়েট ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই ওয়েট লস এই ব্যাপারটাকে নিয়ে আরও হচ্ছে মানুষের মধ্যে ইনসিকিউরিটি তৈরি করে কিন্তু আমাদের ভয় দেখাচ্ছে। এরা যেটা বলতে চাইছে যে ডিটক্স ডায়েট, এদের যে প্ল্যানগুলো আছে, যেমন ডিটক্স ডায়েট বলুন বা ক্র্যাশ ডায়েট বলুন, একদম খাবার কমিয়ে দিন, তাহলে এই খাবারটা খান শুধুমাত্র, তাহলে আপনার ওজন কমবে। এটার ফলে কি হচ্ছে, আমাদের শরীরের মেটাবলিজমটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট একটা শর্ট পিরিয়ডের জন্য আপনি রেজাল্ট পাচ্ছেন যে ওজন কমেছে, কিন্তু সেটা লং টার্মের জন্য নয়। আস্তে আস্তে আপনি যখন নর্মাল ফুড প্যাটার্নে ফিরে যাচ্ছেন, আপনার কি হচ্ছে, আবার ওয়েটটা রিগেইন হয়ে যাচ্ছে। আর এই যে ক্র্যাশ ডায়েট বা ডিটক্স ডায়েট, এদের কিন্তু সায়েন্টিফিক্যালি সেরকম কোনো এভিডেন্ট নেই। আলটিমেটলি আমার একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আমার যেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যাভেলেবিলিটি থাকতে হবে, সব ধরনের নিউট্রিশনাল প্রেজেন্ট থাকতে হবে, প্রপার এনার্জি পেতে হবে আমার শরীরে কাজ করার জন্য। কমিয়ে দিচ্ছি মানে সেটা আমার রিকোয়ারমেন্ট থেকে কমে যাচ্ছে, আস্তে আস্তে সেগুলো আমার নেগেটিভ এফেক্ট পড়ছে। তো অবশ্যই যখন আমি এই ধরনের খাবার গ্রহণ করছি বা এই ধরনের ডায়েট চার্ট ফলো করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোনো প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে সেটা করছি নাকি শুধুমাত্র এই ট্রেন্ডিং দেখে করছি, কারণ আলটিমেটলি সেটা আমার শরীরে নেগেটিভ এফেক্ট। আর ট্রেন্ড যখন করছে তারা, কোনো কোম্পানি বা কিছু যখন হেলদি ফুডের নামে তাদের প্ল্যান বা কিছু দিচ্ছে, সেটা অনেকটাই জেনারেলাইজড, হয়তো সবার জন্য একরকম জিনিস পড়ে যাচ্ছে এবং সেখানে প্রপার ইন্ডিভিজুয়াল প্রপার হিস্ট্রি তারা পাচ্ছে না যে কোনো ডিজিজ আছে কিংবা কিছু আছে নাকি। তবে সবগুলোই মিথ্যে বলবো না। এখন অনেক হেলথ কেয়ার প্রফেশনালরা যারা আছেন বা সায়েন্স বেস অনেক রিসার্চ বেরোচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের মেন্টাল হেলথের উপর কাজ করা শুরু করছে বা হেলদি একটা লাইফস্টাইল লিড করার জন্য সেই ফুড প্যাটার্নের উপর কাজ শুরু করছে। আমার হরমোনাল ব্যালেন্স কিভাবে ঠিক থাকবে, যেটা আমার খুব একটা ইম্পর্টেন্ট ওয়েট ম্যানেজমেন্টের জন্য, সেটার উপর কাজ করছে। সেগুলোর উপর তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে আমাদের যে এখন সোশ্যাল মিডিয়ার ওই কথা একটাই, আছে সব কিছুই, আমরা কোনটাকে নিচ্ছি। সেখানে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা অনেক ভালো জিনিস বলছে এবং ভালোভাবে আপনাকে গাইড করছে, আবার অনেকে আছে তাদের হয়তো এই লাইনে এই বিষয়ে কথা বলার যোগ্যতাই নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আছে বলে তারা বলছে। নিউট্রিশন হচ্ছে একটা কমপ্লেক্স জিনিস এটা, আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কি করছে, ওটা অনেক ওভার সিম্পলিফাই করে
সেটাকে বেশ present কিছু করছে। influencer। হ্যাঁ, যে এই খাবারটা খান তাহলেই আপনার ওয়েট কমে যাবে, এই খাবারটা খান তাহলেই আপনি এবং সুস্থ যে যত থাকবেন। সহজ উপায় দিচ্ছে আরো একদম। ক্যাচি হচ্ছে। আর সব থেকে হচ্ছে ওদের ফাইন লাইন একটা থিন মানে হেলদি। শরীরের শেপ কখনো আপনি কতটা হেলদি সেটা বিচার করে না, ঠিক। তার জন্য আমার ইন্টারনাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, ঠিক। আমার স্ট্রেস ম্যানেজমেন্ট কেমন করছি, আমার হরমোনাল ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, আমি ঘুম কতটা হচ্ছে, আমার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কেমন শরীরে, সেগুলো কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে। তাই সেই জন্য আমি একটাই কথা বলবো, যখন এগুলো ফলো করছেন দেখে নেবেন সেই এভিডেন্সটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কোথার থেকে আসছে, সেটার কোনো প্রপার কোনো বা আমাদের যে ডায়েটিশিয়ান যিনি বলছেন তার যোগ্যতাই বাকি। একদম 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 সেটা কোন অর্গানাইজেশনটা আছে এর পিছনে, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আর একটা কথা খেয়াল রাখতে হবে, যদি আপনি ম্যাজিক্যালি কোনো চেঞ্জ দেখেন, কারণ সায়েন্স কোনো ম্যাজিক নয়, এটা একদম কনসিস্টেন্সি বজায় রাখবে। তো এর পিছনে এইগুলো দেখতে হবে, যদি ম্যাজিক্যালি কোনো কিছু চেঞ্জ হয় সেটার উপর বিশ্বাস করার আগে দুবার ভাববেন যে ঠিক এটা ঠিক করছি কিনা। মানে যে অত বেশি চকচকালে নকল জিনিসই হয়, একদম। সেটা আমাদের এই ব্যাপারেও খেয়াল রাখাটা একদম, দরকার একদম, আছে। একদম। আমি শেষ দুটো প্রশ্ন করব, তার মধ্যে সব থেকে সেটা ওই ডায়েট বিজনেস বা আমাদের নিউট্রিশন বিজনেসেই আজকাল বিশালভাবে এসছে, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টস, ডায়েটারি সাপ্লিমেন্টস। এটা সত্যি করেই মানে কোটি কোটি টাকার ব্যবসা চলছে, সব একদম, চলছে। একদম। আমরা কোনো না কোনোভাবে সেটা নিজেদের সেটাতে একদম ইনভলভ করে blindly চলছি। আমাদের লাইফটা এতটাই বিজি হয়ে গেছে যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো বলছে যে হ্যাঁ এটা খেলে এটা হবে, আমরা কোনো রকম এভিডেন্স না দেখে আমরা কিন্তু সেটার উপর ব্লাইন্ডলি বিশ্বাস করছি, এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের আরো হেলদি ব্যাড লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে সাপ্লিমেন্ট ছাড়া এই যে দৈনন্দিন যে খাবার আমরা খাচ্ছি, এছাড়া কি সাপ্লিমেন্ট নেওয়াটা কতটা জরুরি, বা আমরা ওভার নিয়ে ফেলছি আজকালকার যুগে? আপনার কি মনে হয়? সাপ্লিমেন্ট মেনলি এখন ট্রেন্ডিং এ যেটা এসেছে প্রোটিন সাপ্লিমেন্ট নিন, তাহলেই আপনি ভালো থাকবেন। কিন্তু আমার একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আমার ব্যালেন্স নিউট্রিশন দরকার, সেখানে আমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, গুড ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, এবং ভাইটামিনস মিনারেলস থাকবে, সোর্স হিসেবে ফ্রুটস ভেজিটেবলস থাকবে, জল থাকবে। তো এর বাইরে আমার কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। সঙ্গে হ্যাঁ, যে ব্যাপারগুলো এফেক্ট করছে, আমার প্রপার স্লিপ, আমার প্রপার হাইড্রেশন, অ্যাক্টিভ কতটা আমি আছি, সেগুলো। আর এগুলো আমরা ন্যাচারাল খাবার থেকে পেতে পারি বেশিরভাগ। একদম একদম, এগুলো আমরা ন্যাচারাল খাবার থেকে পেতে পারি। কিন্তু তাহলে সাপ্লিমেন্ট নেবে কখন? এটা কি একদমই ভুল? না, একদম ভুল না। যদি কোনো মানুষের ডিমান্ড অনেকটা বেশি থাকে, যেমন অ্যাথলেটস বা যারা মাসল বিল্ডিং করছে, বডি বিল্ডিং করছে, সেই ফিল্ডে যদি কিছু থেকে থাকে, তাহলে তাদের কি প্রোটিন রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি। সেক্ষেত্রে যখন ন্যাচারাল খাবার থেকে আমার সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা পসিবল হচ্ছে না, তখন সেখানে আমরা সাপ্লিমেন্ট বেস প্রোটিন সাপ্লিমেন্ট নিতে পারি। তবে অবশ্যই এটা আমার কোনো গাইডেন্সে নিতে হবে। নিজে নিজে আমি এতটা পরিমাণে প্রোটিন নিয়ে নিলাম সেটা কিন্তু নয়, সেটা আমার শরীরে নেগেটিভ এফেক্ট ফেলবে। ঠিক তাই। আচ্ছা, আমি এটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে প্যাকেটজাত, আজকাল তো সবই প্যাকেজিংয়ে আসছে খাবার, সে ওটসও আসছে, সব আসছে, যদিও সেগুলোকে আমরা হেলদি বলেই মনে করি। তাহলে এই প্যাকেটজাত যে খাবারগুলো আসছে আজকাল মার্কেটে, আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছি, নিয়ে আসছি, সব করছি, এগুলোর ব্যাপারে আপনার কি মত? আমাদের কি দেখে নেওয়া উচিত, বা কতটা এগুলো স্বাস্থ্যকর? এই যে হেলদি ফুড লেখা প্যাকেট, দিস ইজ আ বিগ স্ক্যাম অ্যাকচুয়ালি। কারণ যেখানে লেখা থাকছে যে এটাতে ফ্যাট নেই, ট্রান্সফ্যাট অ্যাড নেই, সেখানে ধরুন ফ্রি সুগার অনেকটা পরিমাণে অ্যাড আছে, আলটিমেটলি কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সেটা আনহেলদি। লেখা থাকছে ফ্রি সুগার, কিন্তু আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করছে, যেটা হচ্ছে আমাদের শরীরে নেগেটিভ। অনেক ব্রেকফাস্ট সিরিয়াল যেগুলো থাকে, যেগুলো হেলদি হিসেবে, কিন্তু সেটার কোয়ালিটি অ্যাকচুয়ালি কিন্তু হেলদি থাকছে না। আমরা আমি কিছুদিন আগে টিভিতে একটি প্রোগ্রাম দেখছিলাম, সেখানে যদিও তারা দাবি করছিলেন এটা খুব হেলদি, এটা খুব এবং পরে যখন পিছনে ইনগ্রেডিয়েন্ট পড়া যাচ্ছে, যেগুলো আপনি বললেন সেগুলোই, হ্যাঁ, তখন তারা ডিমান্ড করছিলেন যে না, আমি হেলদি বলিনি, হেলদিয়ার অন্য খাবারের থেকে এটা বেশি হেলদি। হ্যাঁ, সেই জন্য আপনি যখন চুজ করবেন তখন অবশ্যই হেলদি লেখাটা দেখে নয়, তার যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট আছে সেটা একবার একটুখানি টাইম নিয়ে দেখে নেবেন, তাহলে কারণ এর মধ্যেও আমাদের ছোটখাটো স্ক্যাম লুকিয়েই আছে। একদম, এটাকে বলে ওটা দিয়ে দেওয়া, বা ওটাকে বলা ন্যাচারাল লেখা আছে, হেলদি লেখা আছে, এগুলো থেকে আমাদের নিজেদের বুদ্ধি লাগানোটা জরুরি।
আপনি সেটাই। ওটা পড়তে যতক্ষণ লাগবে আর একটুখানি সময় বের করে শুধুমাত্র নিউট্রিয়েন্ট কন্টেন্টটা একটু দেখে নেবেন, লেভেলটা একটু দেখে অবশ্যই নেবেন। সেটা লেখা এবং আছেই আমাদের জন্য। অবশ্যই সেটা সেটা আমরা লেখা কেউই ছাড়া দেখি না, কেউই হয়তো দেখি না। কেউই দেখি এটার না। দিকে যদি খেয়াল করি, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোর দিকে দেখলে আমরা এই সমস্ত বাজে জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারি। ঠিক। আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেখানে একদম বেসিক থেকে আজকাল ট্রেন্ডে যেগুলো চলছে সেগুলো কতটা ভালো কতটা খারাপ, সব থেকে বড় কথা হচ্ছে আমার জন্য কতটা জরুরি, একদম। বা আমার কাউকে ব্লাইন্ডলি ফলো করা, বা ওর এটাতে কাজ হয়েছে বলে আমার কাজ। কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমরা পড়েছি, আমাদের মহাত্মা গান্ধীও বলেছেন যে খাবার খাও ওষুধের মতো, একদম নইলে কোনোদিন ওষুধ খেতে হবে খাবারের মতো। তাহলে এই জায়গাটা আমরা একটা ওষুধ খাওয়ার আগে কত কিছু চিন্তা করি, সাইড এফেক্ট নেই তো, এফেক্ট নেই তো, কি ব্যাপার আছে, খাবার খাওয়ার সময় কিন্তু আমরা সেটা চিন্তাই করি না যে এটার কি গুড এফেক্ট বা ব্যাড এফেক্ট। আমরা ওষুধের নাম পড়ে খাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা পিছনে ইনগ্রেডিয়েন্টটা পড়ে দেখি না। তো সেই অভ্যাসগুলো আমাদের করা দরকার। আজকাল ইনফরমেশন উই আর ফ্লাডেড উইথ ইনফরমেশন। আমরা চাইলে ইনগ্রেডিয়েন্ট পড়ে সেটাকে স্টাডি করে নিজের জানাটাও খুব কঠিন জিনিস নয়। এবং লাস্টে তো এক্সপার্টের গাইডেন্স থাকা অত্যন্ত জরুরি, তাহলে আপনার সময় অনেকটা বাঁচবে নিজে যতটা আপনি জানছেন তার থেকে। আমাদের ঠিক এই ধরনের টপিকের উপর ঠিক আমি যেভাবে বললাম, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।